ওকে, আজকে হচ্ছে তোমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট করাবো, যেখান থেকে 3-4 নাম্বারের উপর চলে আসবে একদম। বিশেষ করে যে কোনো ভর্তি পরীক্ষা বা বিসিএস বা যে কোনো চাকরি পরীক্ষা, যে কোনো পরীক্ষাতেই বাংলা যেখানে থাকবে এই সাহিত্য থেকে আসবেই। আর এই সাহিত্যের হচ্ছে মেইন গুরু হচ্ছে দুইজন, একজন হচ্ছে রবীন্দ্রনাথ, একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম। আর এখন যে সরকারের অবস্থা, তো কাজী নজরুল ইসলাম থেকে বেশি আসবে কোশ্চেন, এবং সাথে হচ্ছে জসিমউদ্দিন। এই তিনজনকে আমাদের একদম ডিটেইল সুন্দরভাবে পড়ে ফেলতে হবে, কোনো কোশ্চেন বাদ রাখা যাবে না। তাহলে আর কি ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। এই আমরা শুরু করব। রবীন্দ্রনাথ থেকে প্রায় 1-2টা আসে প্রতি বছর, এবং কাজী নজরুল থেকে 1-2টা আসে, এবং জসিমউদ্দিন থেকে একটার মতো আসে। মোটামুটি 3 থেকে 5 নাম্বার আমরা আজকে কভার করব। ঠিক আছে? যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এটা সম্ভব, এই সাহিত্যের এই 3টে টপিক পরে ম্যাক্সিমাম নাম্বার কভার করা। তো মেইনলি প্রথমে পড়বো আমরা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর খুবই ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব বাংলা সাহিত্যের ক্ষেত্রে, এবং বর্তমানে যে বাংলা আমরা ইউজ করি, এম, অধিকাংশ কৃতিত্ব হচ্ছে তার, বলতে গেলে। এবং তিনি হচ্ছে জমিদার পরিবারে জন্মগ্রহণ করছিলেন। তার বাসায়ও প্রাইভেট টিউটররা এসে পড়াইতো। তিনি নিজে কোনো স্কুল প্রতিষ্ঠান এসবে যান নাই। তার বাসায় এসে এসে ভালো ভালো টিচার রাখছিল আর কি বাবা, অনেক দামি দামি। ঠিক আছে? এক এক বিষয়ের এক এক শিক্ষক, তারা এসে এসে পড়াইছে। এবং তিনি তার ফ্যামিলিতে তিনি হচ্ছে 14 নম্বর সন্তান। ঠিক আছে? তো অনেকে তোমরা জানো যে হচ্ছে বলে যে বেশি সন্তান ভালো না। তা বেশি সন্তান ভালো না ওই যুগে যদি এনারা মানতেন, এর বাবা মা, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে জন্মই গ্রহণই করতো না। তো তিনি হচ্ছে 14 নম্বর সন্তান। তার পরিবারের সবাই ছিল হচ্ছে মোটামুটি এই সাহিত্য নিয়েই ছিল। তার পিতা, তার দাদা, তার বোন, বিশেষ করে তার একটা ইম্পর্টেন্ট বোন আছে, নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী। তিনি হচ্ছেন বা- আধুনিক যুগের প্রথম নারী কবি। প্রথম উপন্যাস লেখেন আর কি নারীদের মধ্যে, কবি না, নারীদের মধ্যে প্রথম উপন্যাস লেখেন কে? এই স্বর্ণকুমারী দেবী, তার নিজের আপন বোন। ঠিক আছে? তিনি যেহেতু 14 নম্বর ফ্যামিলির মধ্যে ছিলেন, তাহলে তার যারা বড় ভাইরা ছিল, বড় ভাই, বড় বোন, ঠিক আছে, তারা কিন্তু, বড় ভাই বড় বোন যারা ছিল, তাদের সন্তানরা যারা ছিল, মানে তারা অনেকটা রবীন্দ্রনাথের সমবয়সী ছিল এই কারণে। ঠিক আছে? এরকম একটা হচ্ছে সমবয়সী টাইপের একজন হচ্ছে ইন্দিরা দেবী। তার হচ্ছে ভাগ্নি ছিল, সম্পর্কে ভাগ্নি হলেও তাদের মধ্যে কি বলবো, এটা প্রেম আলাপ বললে কেমন হবে, রোমান্টিক বা কিছু একটা এরকম কাছাকাছি সম্পর্ক ছিল। এছাড়াও তিনি তার ভাবির সাথেও মোটামুটি একটা রোমান্টিক বা কিছু এইসব টাইপেরই বলা যায় সম্পর্ক রাখছেন বলে সবাই ধারণা করে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ের কিছুদিন পরে সেই ভাবিটা আবার আত্মহত্যা করে, এই কারণে এই রিউমারটা আরো বেশি ছড়ায়। তার নাম ছিল সম্ভবত কাদম্বরী, কাদম্বরী দেবী। তার সাথে, তিনি হলো তার ভাবি ছিল, কিন্তু তার সাথেও সম্পর্ক ছিল। তো এইসব ব্যাপারে আর কি রবীন্দ্রনাথ ঠাকুর বেশি ফেমাস রোমান্টিক কবি হিসেবে, রোম্যান্সের দিক থেকে। এবং বর্তমানেও এমনকি আমার আমার কলেজে যখন আমি সেন্ট জোসেফে পড়ছি, তখনও আমার একটা ম্যাডাম ক্লাসের, তিনিও বলছেন যে হচ্ছে আমি রবীন্দ্রনাথকে ভালোবাসি। তার মানে বুঝতেইছো তার লেখা এত বেশি প্রভাব খাটাইছে যে এখনকার যুগ পর্যন্ত মানুষ তার লেখা পড়ে প্রেমে পড়ে যায় এই ব্যক্তিটার, যার নাম হচ্ছে রবীন্দ্রনাথ। এবং তিনি মৃত্যুর পর
তার যারা ভক্তরা ছিল বিশেষ করে তাকে মানে তার কিছু অংশ নিজের কাছে রাখার জন্য যে তাকে যখন কবরে নেওয়া, কবর না তো উনি তো হিন্দু, তো শ্মশানে নেওয়ার সময় প্রায় ম্যাক্সিমামই তোমার হচ্ছে দাড়ি থেকে শুরু করে সবকিছু আর কি, মানে টাইনা হিসরা, মানে লাশটা মনে করো কি বলে, মানে সবাই যে যা পারছে চুল দাড়ি টাইনে টেনে নিয়ে গেছে। ঠিক আছে, তো লাশের সাথে একটা খারাপ বিয়ে হয়েছে, কিন্তু আসলে তো বিয়ে মানে সবাই আর কি ভালোবাসাই করছে, তো এরকম আর কি রবীন্দ্রনাথের সাথে হয়েছে। তো তিনি মেইনলি আহ পশ্চিম বাংলা বাংলা বিশেষ করে কলকাতার জন্য হচ্ছে তিনি যতটা ভালোবাসছেন কলকাতাকে, ততটা এই পূর্ববঙ্গের মানুষকে ভালোবাসেন নাই বলেই সবাই ধারণা করে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে না হয় সেটা তিনি প্রায় 17 বারের মতো চিঠি পাঠাইছিলেন, এরকম বলা হয়ে থাকে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি না হয়। এমনকি বঙ্গভঙ্গ, এটা তোমার হচ্ছে এই পূর্ব বাংলার গরিব মানুষদের এই বিশ্ববিদ্যালয় কেমনে হবে, এই জন্য তিনি বলছিলেন বাঙ্গালদের আবার বিশ্ববিদ্যালয়, মানে কলকাতার যারা পশ্চিম বাংলা ওরা হচ্ছে এই পূর্ব বাংলা যারা ছিল তাদেরকে পচাইতো এইভাবে বাঙ্গাল বলতো। ঠিক আছে, এই ওয়ার্ডটা ইউজ করতো, এটা হচ্ছে গালি আর কি। এখনো পশ্চিম বাংলার অনেকে যখন গালি দিতে মন চায়, মানে ওরাই যখন ওদের নিজেদের গালি দেয়, কিরে তুই বাঙ্গাল নাকি, এইভাবে গালি দেয় আর কি। তার মানে কি, মানে আমরা যে এই বাংলাদেশি তাদেরকে আর কি ওরা এই নামে রাখতো আগে, এটা হলো গালি। তখন হচ্ছে কলকাতার লোকরা ভাবতো যে কলকাতা এখানে অবস্থিত, ঠিক আছে, বিশ্ব ম্যাপে ঢাকা এখানে, আর মাঝখানে পূর্ববঙ্গ। তো ওরা ভাবতো যে এই জায়গার যারা আছে এরাই সমৃদ্ধশালী হবে, এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব হবে, ঢাকা যেটা এখানে কেন হবে, এটা হচ্ছে তাদের কথা ছিল। তো সেটাই আর কি তারা চাচ্ছিল যাতে এখানে কিছু না হয়। রবীন্দ্রনাথ ঠাকুরও তাদের মধ্যে একজন, যিনি হচ্ছে এটা চাইছিলেন, এইদিকে যাতে কোনো কিছু না হয়। তো এই বঙ্গভঙ্গের জন্যই তিনি হচ্ছে গানটা লেখেন আমার সোনার বাংলা। ঠিক আছে, 1905 সালে তিনি লেখেন পত্রিকা একটা, সেটার নাম হচ্ছে বঙ্গদর্শন। এই বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং পরবর্তীতে আস্তে আস্তে রবীন্দ্রনাথ ঠাকুরও সেটার সম্পাদক হন এক সময়। এবং তিনি যেটা বললাম যে পত্রিকা লেখেন, পত্রিকায় হচ্ছে গান লেখেন আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা এখানে কিন্তু বাংলা ওয়ার্ড কোথাও, মানে বাংলাদেশ ওয়ার্ডটা কোথাও নাই। বাংলা বলতে মেনলি পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা দুইটা মিললে বুঝাইছেন। ঠিক আছে, বিশেষ করে তিনি পশ্চিম বাংলাকে বেশি বুঝাইছেন বলে ধরা হয়। এবং কোথাও কোথাও বলা হয় যে হচ্ছে তিনি মা যেটা বলছেন সেটা হচ্ছে মাতৃভূমিকে মা বলেন নাই, বরং আহ কোন দেবীকে বলছেন, দুর্গা দেবীকে বলছেন আর কি, এরকম বলা হয়। কিন্তু মেইনলি এটা তিনি বঙ্গভঙ্গের জন্য করছিলেন, যাতে বঙ্গ এক থাকে। এবং এই দুঃখে আর কি এই গানটা তিনি গাইছিলেন। এবং এই গানটা প্রথমবারের মতো চলচ্চিত্রায়ন হয় হচ্ছে জীবন থেকে নেওয়া। জীবন থেকে নেওয়া জহির রায়হানের একটা মুভি। ঠিক আছে, এটা পরীক্ষা বারবার আসে যে জহির রায়হানের মুভির নাম কি এবং কোন মুভিতে প্রথমবারের মতো আমার সোনার বাংলা গাওয়া হয়। সেটা হচ্ছে জহির রায়হানের জীবন থেকে নেওয়াতে প্রথমবারের মতো আমার সোনার বাংলা গানটা গাওয়া হয়। ঠিক আছে, আমি তোমাদের দেখাই একটু। তো এটা হচ্ছে তোমার মানে বিভিন্ন দেশের যে জাতীয় সঙ্গীত থাকে সেটা যেমন থাকে সেটা কিন্তু না, এটা হলো দুঃখের গান হিসাবে তিনি একটা লিখছিলেন।
দেখা যায়, জি ভাই। কিন্তু শুকায় না শোনা তো ভাই। যায় না মনে হয়। তো তোমরা হচ্ছে এই গানটা পরে শুনে নিও, ঠিক আছে? আমি তোমাদের এটা দিয়ে দিব এখন। তো প্রথমেই দেখলা যে হচ্ছে এটা তোমার কান্নার গান আর কি, আবেগের গান। তো এখানে তোমার হচ্ছে জাতিসত্তা বা হাজার হাজার লোক একসাথে গাচ্ছে অমন কিন্তু অবস্থা না। বরং কারার ওই লৌহ কপাট যে একটা গান ছিল এই মুভিরই, সেটা বরং হচ্ছে বেশি তোমার বেশি বেশি লোক নিয়ে গাওয়া হয়েছিল। এই মুভিটার কারণেই কিন্তু আমার সোনার বাংলা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়। কারণ এইটার কারণে হচ্ছে এই গানটা ফেমাস হয়, এবং যুদ্ধের সময়ও অনেক জায়গায় গাওয়া হয়। এই যে এই গানটাই বরং আরো কারার মধ্যে থেকে মানে পাওয়ারফুল আর কি, রক্তে আগুন ধরায়, এবং হাজার হাজার লোক এইখানে দেখানো হয়। ঠিক আছে? তো শক্তি প্রদর্শন করার জন্য কারার ওই লৌহ কপাটকে ইউজ করা হয়েছিল, ওই মুভি থেকে আমরা বুঝতে পারতেছি। এবং আমার সোনার বাংলা ওখানে দুঃখ হিসাবে আর কি দেখানো হয়েছে, যেটা বাস্তবে দুঃখের গানই ছিল মেনলি। এবং সেটা তার নিজের সুরও ছিল না রবীন্দ্রনাথের, যেটা ছিল হচ্ছে একজন ব্যক্তি নাম হচ্ছে গগন হরকরা, একজন ডাক পোস্ট সামান্য অফিসার আর কি, পিয়ন ছিল, ডাক পোস্টের পিয়ন। তার থেকে তিনি সুরটা কপি করছেন। অনেকগুলো গানই তার ওখান থেকে কপি করা ছিল। তো এই আর কি আমার সোনার বাংলা গানটার অবস্থা। তো এই কারণে বর্তমানে দেখবা যে হচ্ছে তোমরা সবাই চাচ্ছে যে আমার সোনার বাংলা যাতে জাতীয় সঙ্গীত না থাকে। এছাড়া তোমরা যদি আমেরিকার যদি তোমরা জাতীয় সঙ্গীত শোনো, তাহলে সেখানে দেখতে পাবা যে সেখানে অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করছে, ঠিক আছে? তো যেগুলো রক্তে আগুন ধরায় দেয়। তো জাতীয় সঙ্গীত আসলে এমনই হওয়া উচিত, যেটা হচ্ছে শরীরে একটা জোশ আসবে। কিন্তু বাংলাটা আসলে অমন না, কারণ ওটা জাতীয় সঙ্গীত হিসেবেও এমনিতেও তোমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না ওইটা, দুই দেশকে একসাথে রিপ্রেজেন্ট করে। এই দেখো তোমরা যে আমেরিকান যেটা অ্যানথেম আছে, সেখানে দেখো কি লাইন ইউজ করা হয়েছে, যে হোয়াট দ্য ল্যান্ড অফ দ্য ফ্রি অ্যান্ড দ্য হোম অফ দ্য ব্রেভ। ঠিক আছে? বাংলা, আমার সোনার বাংলায় তুমি কোথাও এরকম লাইন দেখবা না যেখানে বলা হয়েছে আমরা সাহসী, আমরা যুদ্ধ থেকে জিতছি, এরকম কোনো কথাবার্তা নাই। এবং এইটাও নাই, দেখো আমেরিকা কত বড় ওয়ার্ড ইউজ করছে, যে হোম অফ দ্য ব্রেভ। ঠিক আছে? এর ওয়ার্ড গুলো যদি তোমরা পড়ো, যে বম বাস্টিং, বমের কথাও তোমার বলা আছে, দ্য বম বাস্টিং ইন দ্য এয়ার, এটা যদি আমরা ইউজ করি বাঙালিরা বা মুসলিমরা কি ইউজ করলে বলবে যে মৌলবাদী। আর দেখো আমেরিকার ন্যাশনাল অ্যান্থেমেই আছে, তো দ্য বমস বাস্টিং ইন দ্য এয়ার, মানে বম টম ফাটায় এরা যেমনি হোক সবচেয়ে সাহসী জাতি আর কি আমেরিকানরা, ওদের গানের মধ্যে আছে, এই কারণে ওরা অল টাইম জোশে থাকে। ঠিক আছে? এই জন্য কারো পাত্তা দেয় না। আর বাংলায় আর কি এই ভুলটা করা হয়েছে। ঘুম চলে আসে বাংলাটা শুনলে। হ্যাঁ, বুঝি নাই কি বললাম। ঘুম চলে আসে বলতেছি ভাই হচ্ছে। হ্যাঁ, ঘুম চলে আসে হ্যাঁ বাংলাটা ঘুম শুনলে। চলে আসে, এটা রাইট। আমারও সেদিন শুনতেছিলাম, আমারও ঘুম চলে আসছে। রবীন্দ্রনাথ তো থাকলে সবগুলো এরকমই। তো এটা হচ্ছে বোরিং একটা গান, তো এটা করাটা একটা বোকামি হয়েছে আর কি, হয়তো বা চেঞ্জ হয়ে যাবে এখন না হলেও
ফিউচারে কখনো কখনো হবে, এতটুকু আর কি গ্যারান্টি দিতে পারি আমি। কারণ অনেকে এখন আবেগী হয়ে গেছে আর কি, যে ছোটবেলা থেকে গান শুনতেছি, আমার সোনার বাংলা পিটি করতেছি, মানে এগুলা আবেগ টানতেছে সবাই, যে এটা কিভাবে এটা চেঞ্জ হবে, মানে মানে ফিলিং আর কি, আবেগ তাড়িত। কিন্তু যেটা আসলে হওয়া উচিত কিনা সেটা যদি ভাবি, তখন কিন্তু আসলে দেখতে হবে যে এটা আসলে চায় না, অনেকে মানতে চায় না। বিশেষ করে যারা আন্দোলন করছে তারা অনেকে মানতে চায় না আর কি। মানে আমি নিজেই দেখলাম আমাদের ভার্সিটির স্টুডেন্টরাই অনেকটা বিক্ষিপ্ত আর কি এটা নিয়ে। কিন্তু এই জন্য এইটার সাথে সাথে ধনধান্য গাওয়া হচ্ছে, যেটাকে আর কি সেকেন্ড গান হিসাবে সবাই রিপ্রেজেন্ট করতেছি। আমার নিজেরও মোটামুটি ভালো লাগে, এবং এটা মোটামুটি একটা ভাই ওই শরীরে গানটা আমি ফিল শুনতে আসে। চাই। জি ভাই। আহ, এই গানটা তোমার এই আন্দোলনের সময় অনেক বেশি ইউজ করা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং বেস্ট গান। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আর দেশ এখানে বাংলাদেশের কথা ইউজ করা হচ্ছে। স্যার এটার লেখক কে? ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়। রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা আমরা বলতেছিলাম যে খুবই ইম্পর্ট্যান্ট আসবে আর কি, যদি এই বছর কম আসবে আর কি আগের তুলনায়। আগে যেমন দুই তিনটা করে আসতো, এখন হয়তো বা একটা আসবে, কিন্তু একটা আসবে না এমন হবে না, আবার এমন হইতে পারে নাও আসতে পারে, মানে কিন্তু তাও একটা আসবে বলে মনে করতেছি আমি। কিন্তু আসার সম্ভাবনা আগের থেকে কম। কাজী নজরুল ইসলাম থেকে বেশি আসবে, জসিম থেকে বেশি আসবে, মীর মশাররফ থেকে বেশি আসবে। তো রবীন্দ্রনাথ থেকে একটা হইলেও আসবে আর কি। আগে যেমন জন্মসাল মৃত্যুসাল আসতো, এই বছর আশা করতেছি জন্মসাল মৃত্যুসাল না পড়লেও চলবে। তো জন্মসাল মৃত্যুসাল অ্যাভয়েড করো, রবীন্দ্রনাথেরটা, কিন্তু কাজী নজরুল ইসলামেরটা আমাদের পড়তে হবে। তো তার ফ্যামিলি সম্পর্কেও আগে আসছে জাহাঙ্গীরনগরে, এবং বিসিএসও আসছে স্বর্ণকুমারী দেবী থেকে, পরপর দুই বিসিএস আসছে। কিন্তু নেক্সট থেকে আর কি ওইভাবে আসবে বলে মনে হয় না, এখন একটু কম আসবে। তাও আমরা হালকা পাতলা জেনে রাখি আর কি। তার দাদার নাম ছিল দ্বারকানাথ, বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ, তার বড় ভাই আর কি তার নাম ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এবং তার বোনের নাম ছিল স্বর্ণকুমারী দেবী। প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি বাংলা সাহিত্যে? স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী স্বর্ণকুমারী দেবী। দেবী। এরপর হচ্ছে তোমার ভ্রাতুষ্পুত্রী ছিলেন হচ্ছে সুধীন্দ্রনাথ ঠাকুর, এবং ভ্রাতুষ্পুত্রী ছিলেন হচ্ছে ইন্দিরা দেবী। ও ভাতিজি ছিল আর কি ইন্দিরা দেবী তার মানে। এবং প্রমোদ চৌধুরী হচ্ছে প্রথম তোমার এই সবুজ পত্র পত্রিকাটা লেখেন। এই ইন্দিরা দেবীরই কিন্তু হাজবেন্ড ছিল, ঠিক আছে। ইন্দিরা দেবীর সাথে রবীন্দ্রনাথের একটা ভালো সম্পর্ক ছিল, এবং প্রমোদ চৌধুরী হচ্ছে তার মানে তার ভাতিজি জামাই রবীন্দ্রনাথের। ইন্দিরার সাথে বিয়ে হয়, এবং তিনি সবুজ পত্র পত্রিকার মাধ্যমে আমরা যে বর্তমানে চলিত ভাষা ইউজ করতেছি, এই চলিত ভাষায় আগে পত্রিকা হইতো না, আগে হয়তো সাধু ভাষায়, করিয়াছেন গিয়াছেন এই ওয়ার্ড গুলো ইউজ করা হইতো। তো এই প্রমোদ চৌধুরী প্রথম এই চলিত ভাষা চালু করছেন এই সবুজ পত্র পত্রিকার মাধ্যমে, ঠিক আছে, এটা লিখে রাখো। সেটা হচ্ছে 1914 সালে। অথবা আমি এখন পড়ায় যাই, তোমরা হচ্ছে ক্লাসটা রেকর্ডিং ক্লাস করার সময় লেখা রেখো, বা শীট তো দিয়ে দিছি, লেখার তো দরকার নেই, জাস্ট শুধু কিভাবে পড়াচ্ছে এটা মনে রেখো, তাহলেই হবে। তো তার উপন্যাস ছিল টোটাল হচ্ছে 12টি। তো এটা হচ্ছে এইভাবে মুখস্থ রাখতে হবে: রাবণ মোচে দুর্যোগে চাষের ঘোড়া চড়ে। রাবণ, তোমরা জানো যে হচ্ছে হিন্দুদের যেই রামায়ণে নায়ক হচ্ছে রাম, আর ভিলেন হচ্ছে রাবণ, যার হচ্ছে 10টা মাথা ছিল। তো রাবণ মোচে, মোচে মানে হচ্ছে মারা গেছে, রাবণ মোচে দুর্যোগে চাষের ঘোড়া চড়ে, ঠিক আছে। তাহলে এই সূত্রটা কি বলতো রবীন্দ্রনাথের উপন্যাসের? রাবণ মছে দুর্যোগে চাষের গোড়া চড়ে। হ্যাঁ, তাহলে এখানে রা থেকে রাজর্ষি, ব থেকে বউ ঠাকুরানীর হাট, ন থেকে নৌকা ডুবি, এই ম থেকে মালঞ্চ, এই চ থেকে চতুরঙ্গ, এই দু থেকে দুই বোন, জো থেকে যোগাযোগ, এই গ থেকে হচ্ছে গোড়া, চা থেকে চার অধ্যায়, সে থেকে শেষের কবিতা,
ঘোড়া থেকে ঘরের বাইরে, চোরে থেকে চোখের বালি। ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে। তো তার প্রথম কবিতা ছিল হচ্ছে হিন্দু মেলার উপহার, ছোট গল্প ছিল হচ্ছে ভিখারিণী, প্রথম ছোট গল্প। উপন্যাস ছিল হচ্ছে বউ ঠাকুরানীর হাট, প্রবন্ধ গ্রন্থ ছিল হচ্ছে বিবিধ প্রসঙ্গ, কাব্যগ্রন্থ ছিল হচ্ছে কবি কাহিনী, নাটক হচ্ছে বাল্মীকি। এটা উচ্চারণটা কি, বাল্মীকি নাকি বাল্মীকি, কে পারবা? উচ্চারণ বাল্মীকি। হচ্ছে, হ্যাঁ, যখন হচ্ছে এরকম, বাল্মীকি। যখন হচ্ছে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড সংযুক্ত থাকবে, বিশেষ করে তখন হচ্ছে প্রথম ওয়ার্ডটাই দুইবার উচ্চারণ করবা, ঠিক আছে? যেমন হচ্ছে আরো আছে ওয়ার্ড, যেমন হচ্ছে অনেকে বলে গ্রীষ্ম, কিন্তু হবে কি গ্রীষ্ম। গ্রীষ্ম। তার মানে কি এই প্রথম ওয়ার্ডটা দুইবার, যদি এরকম থাকে কোথাও, তাহলে কি করতে হবে বলো তো? দ্বিতীয় উচ্চারণ করতে হবে প্রথমটা। হ্যাঁ, প্রথমটা দ্বিতীয় উচ্চারণ করতে হবে, রাইট। ওকে, তারপর হচ্ছে তার কিছু কবিতা, কাব্যগ্রন্থ আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন হচ্ছে কবি কাহিনী হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ, কিন্তু পরীক্ষায় যদি আসে কবি কাহিনী অপশনে না থাকে তাহলে বনফুল। এটা তিনি কত বছরে লেখেন? 15 বছর বয়সে। এটা বারবার পরীক্ষায় আসে যে 15 বছর বয়সে কি লেখছেন, সেটা হচ্ছে বনফুল। এছাড়া আছে গীতাঞ্জলি, মানসী, সোনারতরী, বলাকা, চিত্রাখনিকা, পূরবী। ঠিক আছে, এই তিনটে একসাথে মুখস্থ রাখবা। বলাকা, চিত্রাখনিকা, পূরবী, আমার সাথে বলো। বলাকা চিত্রাক্ষর পুরবী। হুম, কারেক্ট। আর গীতাঞ্জলি জাননে তিনি হচ্ছে নোবেল পাইছেন, জানো তোমরা? এছাড়া সেজুতি, শেষ লেখা। শেষ লেখা হচ্ছে একটা উপন্যাস নাকি কাব্যগ্রন্থ? কাব্যগ্রন্থ। আর শেষের কবিতা সেটা কি? শেষের কবিতা এটা কি কাব্যগ্রন্থ নাকি উপন্যাস? উপন্যাস মনে হয়। হ্যাঁ, উপন্যাস, ঠিক আছে। ওকে, ভেরি গুড। এছাড়া তার নাটক ছিল আরো কিছু, বাল্মীকি প্রতিভা প্রথম নাটক, এছাড়াও রাজা, বসন্ত। এই বসন্ত নাটকটা তিনি কাকে উৎসর্গ করেছেন? নজরুলকে। ওকে, তারপর হচ্ছে চিরকুমার সভা, তারপর ডাকঘর। ডাকঘরের মেইন ক্যারেক্টারের নাম কি? অমল। অমল। তারপর হচ্ছে রক্ত করবী, রক্ত কবরী না, ঠিক আছে, রক্ত কি করবী। করবি। করবী। আর এটা কি প্রমোদ চৌধুরী নাকি প্রথম চৌধুরী? প্রমোদ। প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী। এছাড়াও আছে কালের যাত্রা, কাকে উৎসর্গ করেন? শরৎচন্দ্র। এই শরৎচন্দ্র কিন্তু তার বেস্ট ফ্রেন্ড ছিল আর কি, রবীন্দ্রনাথের। আহ, এছাড়াও তাসের দেশ, যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রায়শ্চিত্ত। তাসের দেশ কাকে উৎসর্গ করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র। চন্দ্র এই বসু। নেতাজি সুভাষচন্দ্র বোসই কিন্তু মেনলি ভারতকে স্বাধীনতা আনাইছে ব্রিটিশ থেকে। ওকে, তারপর ছোট গল্পের জনক। এই ছোট গল্পের জনক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবি, রবি ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম লেখেন হচ্ছে তিনি কোন ছোট গল্পটি? ভিখারিণী। এছাড়াও আছে তার কি কি, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, ক্ষুধিত পাষাণ, দেনা পাওনা, জীবনামৃত, সমাপ্তি, ছুটি, হৈমন্তী, ল্যাবরেটরি, মুসলমানের গল্প। তার শেষ শেষ ছোট গল্পের নাম কি? মুসলমানের মুসলমানের গল্প। গল্প। মুসলমানের গল্প। একটা ক্যারেক্টার আছে সমাপ্তি, সমাপ্তির কি বলো? সমাপ্তির ভিন্ন। হচ্ছে, ভিন্ন। সমাপ্তির প্রধান চরিত্র হচ্ছে মৃন্ময়ী। আর তার সবকটা ছোট গল্প একটা গল্প আকারে প্রকাশিত হয়, সেটার নাম কি? গল্পগুচ্ছ। যেখানে 119টা গল্প ছিল। 1926 সালে এটা প্রকাশিত হয়, সাল দরকার নেই। গল্পগুচ্ছ। এছাড়া তার কিছু আত্মজীবনী আছে, যেমন আত্মপরিচয়, আমার ছেলেবেলা, জীবন স্মৃতি। এই তিনটা হচ্ছে তার কি? জীবন স্মৃতি। উম, জীবন। উম, আত- তার হচ্ছে বায়োগ্রাফি আর কি। বায়োগ্রাফি, জীবন স্মৃতি। শুধু বায়োগ্রাফি না, অটোবায়োগ্রাফি, নিজেরটা নিজেই লেখছেন। আত্মজীবনী, সহজ কথায়। এছাড়া তার সম্পাদিত পত্রিকা ছিল হচ্ছে সাধনা, ভারতী, বঙ্গদর্শন। ঠিক আছে, এই বঙ্গদর্শনটা তোমার 1872 সালে সম্পাদনা করেন কে প্রথম? বঙ্গদর্শনের ক্লাসের শুরুতে একটু আগে বলছি। প্রমোদ চৌধুরী। না, প্রমোদ চৌধুরী না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রমোদ চৌধুরী যেটা সম্পাদনা করেন সেটার নাম কি?
কি পত্র? সবুজ পত্র। সবুজ পত্র। সবুজ পত্র, সালটাও ইম্পর্টেন্ট, 1914 সাল। ওকে, যেটা বললাম আমার সোনার বাংলা, এটা হচ্ছে গীত বিতানের স্বর বিতান অংশে রয়েছে এবং যেটা বঙ্গদর্শনে তোমার প্রকাশিত হয়। এইটার ইংরেজি অনুবাদ করেন হচ্ছে সৈয়দ আলী আহসান। এই কবিতাটা তোমার টি.এস. ইলিয়টের মতো সঞ্চিতা সঞ্চয়িতা থেকে ইংরেজি অনুবাদ করেন হচ্ছে সৈয়দ আলী আহসান। আহ, এছাড়াও তিনি ছিন্নপত্র লেখেন। ছিন্নপত্র হচ্ছে তিনি যেই পত্রগুলো লিখছিলেন সেগুলোর সংকলন। এই পত্রগুলো তিনি মেইনলি লিখছিলেন হচ্ছে কাকে? ইন্দিরা ইন্দিরা দেবী। দেবী। ঠিক আছে, এগুলো হচ্ছে চিঠি। এগুলাকে পত্র চিঠি বলে। সরি, ছিন্নপত্র। এগুলোকে পত্র কবিতা বলে, কারণ হচ্ছে তিনি, আমরা যেমন লিখি কি যে আমি ভালো আছি তুমি কেমন আছো, চিঠি আগের যুগে এইভাবেই লিখতো মানুষ, কিন্তু সালাম উনি দিয়ে। কবিতার আকারে লিখতেন আর কি প্রত্যেকটা, মানে চিঠি লিখতেন কবিতার মতো করে। মানে কবি মানুষ, লিখতে তো পারদর্শী। তো এই কারণে তিনি মেনলি ইন্দিরা দেবীকে যেগুলো লিখছিলেন সেগুলো এখনো ফেমাস, সেগুলোকেই তোমার ছিন্নপত্র বলা হচ্ছে। এছাড়াও শান্তি নিকেতন তিনি প্রতিষ্ঠা করেন 1901 সালে। আর এগুলো জানার দরকার নেই তেমন, কারণ এখন এমনি কম আসবে না সম্পর্কে, তো এত ডিটেইলে আসবে না। তো পুনশ্চ নামে একটা তার কবিতা আছে, সেটা হচ্ছে তার কি গদ্য গদ্য কবিতা। কবিতা। গদ্য কবিতা এবং ঘরে বাইরে হচ্ছে তার প্রথম চলিত উপন্যাস। ঠিক আছে, তোমাদের একটু আগে বলছিলাম যে চলিত ভাষা প্রথম চালু করেন কে ঠিক মতো প্রমোদ পত্রিকার মাধ্যমে? চৌধুরী। প্রমোদ চৌধুরী। সেটা হচ্ছে তার ভাতিজা জামাই জামাই ছিল, তাই না? ইন্দিরা দেবীর হাজবেন্ড ছিল তিনি আর কি। প্রমোদ চৌধুরী রিকোয়েস্ট করছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে যে মামা শ্বশুর, মামা শ্বশুর হবে নাকি না চাচা শ্বশুর, যে হচ্ছে আমার জন্য একটু কাজ করেন, যে একটা উপন্যাস লেখেন চলিত ভাষায়, তাহলে সবাই চলিত ভাষার উপরে আরো আকৃষ্ট হবে। কারণ মানুষ বলে এক কথা একরকম আর লেখা একরকম, তো ঝামেলা আসলে বিষয়টা। মানে তুমি দেখো যে করিয়াছেন খাইয়াছেন এগুলো লিখতে, মানে বলি একটা লিখি একটা, ঝামেলা হইতো। তো এই কারণে পরে বললেন ওনাকে, পরে রবীন্দ্রনাথ বলল আচ্ছা ঠিক আছে একটা লিখি উপন্যাস। সেটাই তখন লিখছিলেন ঘরে বাইরে, প্রথম চলিত ভাষার উপন্যাস তার। আর শেষের কবিতা হচ্ছে তার উপন্যাস, এবং শেষ লেখা কি তার কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ, যেটা একটু আগে বললাম। এছাড়াও সুধীন্দ্রনাথ হচ্ছে তার ভ্রাতুষ্পুত্র ছিলেন। সাধনা পত্রিকা, এগুলো এত ডিটেইলে এখন পড়তে হবে না, কারণ এমনি আসবে কম। শেষের কবিতা যেটা বললাম, এটা কি এক ধরনের উপন্যাস নাকি কাব্যগ্রন্থ? উপন্যাস। উপন্যাস। এবং এই শেষের কবিতার প্রধান চরিত্র হচ্ছে অমিত রায় এবং হচ্ছে লাবণ্য। এই দুটো হচ্ছে এটার প্রধান চরিত্র। আর তিনি গীতাঞ্জলি লিখেছিলেন 1910 সালে। কিন্তু অনেকে ভাবে যে তিনি গীতাঞ্জলির জন্য হয়তোবা নোবেল পাইছিলেন, আসলে সেটার জন্য কিন্তু পান নাই। সেটা ইংরেজি ভাষায় তিনি নিজেই অনুবাদ করছিলেন, যেটার নাম ছিল সং অফারিংস 1912 সালে। এবং এই সং অফারিংস এর জন্য তিনি হচ্ছে নোবেল পাইছিলেন। ঠিক আছে, কিন্তু সেটার প্রচ্ছদ তিনি লেখেন নাই। প্রচ্ছদ মানে হচ্ছে প্রত্যেকটা বইয়ের দেখবে প্রথমে 3-4 পেজ বিভিন্ন কিছু লেখা থাকে, দেখো নাই? ভূমিকা। হ্যাঁ, ভূমিকা আর কি। সেটা হচ্ছে তিনি নিজে লেখেন নাই, সেটা লিখছিল হচ্ছে ডব্লিউ বি ইয়েটস। ঠিক আছে, তো তোমরা বলো গীতাঞ্জলি অনুবাদ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এটাই বিউপিতে আসছিল, সবাই ডব্লিউ বি ইয়েটস আগায় আসছে। কিন্তু আসলে তো গীতাঞ্জলি অনুবাদ করছে কে আসলে? রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ। নিজেই। কিন্তু সেটার প্রচ্ছদটা লিখছেন কে? ডব্লিউ ডাব্লিউ। ডব্লিউ বি ইয়েটস, কারেক্ট। তারপর হচ্ছে তিনি নোবেল পান এটার জন্য 1913 সালে, এবং লিটারেচার পান ডক্টর ডিলিট ডিগ্রি পান ঢাকা ভার্সিটি থেকে 1936 সালে, যে ভার্সিটিতে জন্য প্রতিষ্ঠা যাতে না হয় সেটা তিনি চেষ্টা করছিলেন। আর সেই ভার্সিটি থেকে আবার তিনি ডিলিট ডিগ্রি নিছে।
মানে আমি তো নিতাম না এরকম, যেখানে মানে চাইলামই না সেখানে আমার দিচ্ছে, মানে যে ভার্সিটি হইতে চাইলাম না সেটাই আমার তোমার কি দিচ্ছে, ডিলিট, সম্মানই দিচ্ছে। আর ওই টাইমে এমনিতে তিনি নিতে বাধ্য ছিলেন আর কি, কারণ শেষ বয়সের দিকে তার টাকা পয়সা অনেক সংকট দেখা দেয়। প্রত্যেকটা কবির ক্ষেত্রেই তাই হয়েছে। কাজী নজরুল ইসলাম তো একবারে মানে এমনিও গরিবই ছিল, মাঝখানে যখন তিনি কবিতা টবিতা লিখতেন, গান লিখতেন, তখন একটু ধনী হয়েছিলেন, মানে ধনী বলতে চলার মতো আর কি। কিন্তু শেষ বয়সে তো একবারেই না খায় মরতে হয়েছে আর কি, এরকম হিসাব। তো আর ডিলিট দিছে যখন, তখন তো কিছু হইলেও টাকা পয়সা পাইছেন, তো এটাই আর কি ব্যাপার। আর রবীন্দ্রনাথ ঠাকুর মানে ফার্স্টে তো জমিদারের ছেলে ছিলেন, কিন্তু পরে আস্তে আস্তে অনেক গরিব ছিলেন। কিন্তু তার নিজের মেয়েকেও তিনি ঠিকমতো বিয়ে দিতে পারেন নাই, কারণ তোমরা জানো হিন্দুদের কিন্তু একবারে যৌতুক দিয়ে দিতে হয়। মানে আমাদের যেমন দেনমোহর ফরজ, যৌতুক হারাম, হিন্দুদের হচ্ছে যৌতুকই ফরজ, ঠিক আছে, Yes. এখন পর্যন্ত। কিন্তু দেনমোহরের কোনো হিসাবই নেই। তো এই হলো তোমার রবীন্দ্রনাথ থেকে আমরা যা পড়লাম। হুম। তো আমি তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে দেখি তোমরা কেউ উত্তর দিতে পারো। যে রবীন্দ্রনাথের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বনফুল। হ্যাঁ, বনফুল, যদি কবি কাহিনী অপশনে না থাকে। তারপর হচ্ছে, এটাও বিউপিতে আসছিল। আর কত বছর বয়সে লেখেন? 15 বছর বয়সে। হ্যাঁ, এটা বিসিএস আসছিল। ওকে, তারপর চোখের বালি যেটা বলছিলাম, এটা কিন্তু ত্রিভুজ প্রেমের কাহিনী, ওই বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষের মতো। রবীন্দ্রনাথ আহ কত সালে নোবেল পান? 1913। 13। কোন কবিতার জন্য পান? সং অফারিংস। কাব্যগ্রন্থের। সং হ্যাঁ, অফারিংস। সং অফারিংস মেনলি। এই সং অফারিংসটা অনুবাদ করেন কে ইংরেজিতে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা ইংরেজিতে অনুবাদ করেন কে? সৈয়দ আলী হাসান। সৈয়দ আলিয়া হোসেন। আমার সোনার বাংলা এটা প্রথম কোন পত্রিকায় প্রকাশ করা হয়? বঙ্গদর্শন। বঙ্গদর্শন। আমার সোনার বাংলা গানটি কোথায় রয়েছে? ইউটিউবে। হ্যাঁ, না, এটা হচ্ছে তোমার গীত বিতান আর স্বর বিতান, একটু আগে পড়াইছিলাম, ভুলে গেছো। গীত বিতান হচ্ছে একটা বই, কবি কাব্যগ্রন্থ তার, এবং সেটা স্বর বিতান অংশে হচ্ছে এটা রয়েছে। তো আমার সোনার বাংলা গানটি কোথায় সংরক্ষিত রয়েছে? গীত গীত বিতান আর বিতান। স্বর বিতান। হ্যাঁ, গীত বিতানের স্বর বিতান অংশ। ওকে, এবার কাজী নজরুল ইসলাম। আগে এখান থেকে একটা আসতো, রবীন্দ্রনাথ থেকে দুইটা আসতো, এবার আশা করা যায় যে কাজী নজরুল থেকেই দুইটা আসবে। ঠিক আছে, তো কাজী নজরুল ইসলাম এখন এত বেশি ইম্পর্টেন্ট, 2 নাম্বার আর কিছু, জাস্ট কাজী নজরুল ইসলাম ঠিক মতো পারলেই হয়ে যাবে। ঠিক আছে, বাংলা সাহিত্যের আসলে মানে অন্যরকম সাহিত্যিক হচ্ছে কাজী নজরুল ইসলাম। মানে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে তার বাবা মারা প্রাইভেট পড়াইছে আর কি, বিভিন্ন বড় বড় টিচারের কাছে, মানে ঘরে আইসা পড়াইতো আর কি। তার মানে বুঝতেইছো, লন্ডি থাকতো আর কি। আগেকার যুগে এরকম সিস্টেম ছিল, যে ঘরের মধ্যেই মনে করো শিক্ষকরা থাকে, এবং নিজে বড় বড় জমিদারের ছেলে মেয়েদের পড়ায়, এরকম সিস্টেম ছিল হচ্ছে রবীন্দ্রনাথের। এক একটা সাবজেক্টের জন্য এক এক টিচার। মানে শিখবে না কেমনে, এত বড় কবি হবে না কে, জোর করে বানাইছে ওর বাপ মা। কিন্তু কাজী নজরুল ইসলামের হিসাব একদম ভিন্ন, তার বাবা ছিল একদমই গরিব, সামান্য মসজিদের ইমাম ছিল আর কি, এবং তিনি নিজে কষ্ট করে লেখাপড়া করছেন। এমনকি ল্যাম্প পোস্ট আছে, তোমরা জানো, রাত্রে বেলা যাতে পড়তে পারে এই কারণে তিনি ল্যাম্প পোস্টের নিচে বসে বসে পড়ছেন। আর টিচার তো দূরের কথা, ঠিক আছে, টিচারের কোনো হিসাবই নেই, তিনি নিজেরটা নিজে পড়াশোনা করছেন। এবং তোমরা জানো আর্মিতে যোগ দেওয়া কত বড় একটা বিষয়, তিনি ওই যুগে আর্মিতেও জয়েন করছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 49 নম্বর ব্যাটালিয়নে। তাহলে বুঝতেই পারতেছো আর্মি পার্সোনাল একজন ব্যক্তি। তো কাজী নজরুল ইসলাম আর আসলে নর্মাল মানুষ না। তিনি সব কাজই করছেন, ইমামতি করছেন, মুয়াজ্জিন ছিলেন, তারপর লেটো দলের মাস্টার, লেটো দলের সাথে যোগ করছেন। লেটো দল হচ্ছে একটা গানের দল, যেগুলো হচ্ছে হিন্দুদের রথযাত্রায় যে গানের দলগুলো থাকে, সেখানে তিনি জয়েন করছেন। মানে অল ইন ওয়ান। চায়ের দোকানেও কাজ করছিল না ভাই? হ্যাঁ, মানে হিসেবেই নাই আর কি, তিনি কি না কি করছেন। তো লিজেন্ড বলতে গেলে আসলে কাজী নজরুল, কারণ তার বাবার কোনো সাপোর্ট ছিল না, যেটা রবীন্দ্রনাথের মানে হিসেবের বাইরে ছিল। আর তার ভাই গভর্নমেন্ট বোনরাও অনেক বড় বড় ডন ছিল মনে করো। এমনও বলা হয় যে গভর্নমেন্ট রবীন্দ্রনাথের ফ্যামিলি তোমার পতিতার ব্যবসা করতো। এটা কিন্তু মোটামুটি ট্রু আর কি। যারা ইংরেজ ছিল তাদের তো লাগতো আর কি, কারণ ইংরেজরা বুঝি ইংল্যান্ড থেকে এখানে থাকতো, তো তাদের জন্য আর কি বিভিন্ন দরকার থাকতো। তো রবীন্দ্রনাথ, বারবণিতা। হ্যাঁ বারবনিতে বললে আরো ভালো হয় ওয়ার্ডটা। বাংলা বারবনিতে ইউজ করলে অনেকে বুঝবেই না যে কি বলা হচ্ছে। তো এটাই আর কি, তোমরা লেখাপড়া করলে তোমরা আস্তে আস্তে শিখবা বিভিন্ন কিছু, যেমন একটা ওয়ার্ড শিখছো, এটাও কিন্তু অনেক বড়, বারবনিতা। তো এরকম হচ্ছে তোমার কাজী নজরুল ইসলাম তো এইসবের তার কাছে ছিলেন না, বরং আরো উল্টা বিভিন্ন জায়গা থেকে তোমার থিওরি আছে যে তাকে রবীন্দ্রনাথই উল্টা হচ্ছে হিন্দু মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। কিন্তু এগুলো সবই আমার মনে হয় থিওরি। কিন্তু কাজী নজরুল ইসলামেরও সম্ভবত একটা অ্যাফেয়ার ছিল সম্ভবত, বিবাহ বহির্ভূত। তো এরকম আর কি ব্যাপার কাজী নজরুল ইসলামের। কিন্তু তিনি অনেক ভাষা জানতেন। তিনি বাংলার সাথে উর্দু ফার্সি মিলে এত সুন্দর সুন্দর কবিতা লিখছে, মানে অমায়িক। এবং তিনি শুধু গজল লেখছে দেখে আমরা খুশি হই, কিন্তু তিনি হিন্দু ধর্মের কালী সম্বন্ধে অনেক ভালো ভালো তার লেখা আছে। মানে ওগুলো পড়লে বাব্বা যে কিরে ভাই, ইনি হিন্দু নি মুসলমান আসলে, মানে উনি লেখলো কেমনে, হিন্দু ব্যক্তিরা অত ভালো লিখতে পারবে না যত ভালো আর কি ইনি লেখছেন, যেগুলো কীর্তন বলে। কাজী নজরুল ইসলাম এত ভালো ভালো কীর্তন লেখছেন। তিনি হচ্ছে সাম্যবাদকে পছন্দ করতেন, যে সবাই যাতে ভেদাভেদ ভুলে সাম্যের প্রতি আগায়, নারী পুরুষ এবং হিন্দু মুসলিম সবাই যাতে একসাথে থাকে। তো সম্প্রীতির কথা বলছেন। তার থিওরি অনেক ভালো ছিল। এবং তিনি নিজে বলতে ওই যুগের বেশিরভাগ বাঙালি তোমার মার্ক্সবাদী বা হচ্ছে এই সমাজতন্ত্রের বিশ্বাস করতো। তোমরা জানলে অবাক হবা যে ইসলামিক প্রজাতন্ত্র শুনছো, কিন্তু কখনো তোমরা শুনো নাই ইসলামিক সমাজতন্ত্র। মাওলানা ভাসানী ইসলামিক সমাজতন্ত্র কায়েম করতে চাইছিলেন এই বাংলাদেশে। ইসলামিক প্রজাতন্ত্র না, ইসলামিক সমাজতন্ত্র। ঠিক আছে। তো এত বেশি ইনফ্লুয়েন্স ছিলেন আর কি এই সমাজতন্ত্রের ক্ষেত্রে। এবং সাম্য, সাম্য এই জিনিসটাই হচ্ছে তোমার সাম্যবাদ, এটা হচ্ছে কমিউনিজমের। তো এগুলোর জন্য আরো ডিটেইলে তোমাদের নিজেদেরও জ্ঞান লাভ করতে হবে। ঠিক আছে, কমিউনিজম মার্ক্সবাদ এগুলো যাতে আরো ভালো মতো বুঝতে পারো, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে। তো এগুলো বোঝার ট্রাই করবা, কারণ এগুলো ফিউচারও লাগবে। দেশে থাকতে হইলে তুমি যখন কারোর সাথে আলাপ করবা, তখন তোমার আলাপটা অনেক জ্ঞান গর্ব হবে, যখন এগুলো সম্বন্ধে আরো ডিটেইলে জানবা। তো তার জন্ম মৃত্যু সাল একদম A to Z প্রত্যেকটা ওয়ার্ডই মনে রাখতে হবে। তার জন্ম হচ্ছে তোমার 11 তারিখে, মৃত্যু 12 তারিখে, ইজি। ঠিক আছে। তো 25 মে, 29 আগস্ট। তার জন্ম হচ্ছে তোমার 25শে মে, মৃত্যু হচ্ছে 29 আগস্ট। আমরা হচ্ছে 25 জানুয়ারি পড়ছিলাম, 25 জানুয়ারি এবং 29শে জুন। বলো তো এটা কার জন্ম মাইকেল। মৃত্যু? মাইকেল মধুসূদনের। ঠিক আছে। তো একদম পুরোপুরি মিল আছে, তো হিসাব তোমরা দেখো অনেক ইজি। এবং মে এবং অগাস্ট, এটা কিন্তু কাজী নজরুলেরও দেখবা যে হচ্ছে তারও কিন্তু মে অগাস্টই। রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, মে এবং অগাস্ট। ঠিক আছে, হিসাব এক। তো এইভাবে তোমরা আর কি মিলাই মিলাই পড়লে মাথার মধ্যে গেঁথে থাকবে, তখন আর মুখস্থ করার ভেজাল থাকবে না আর কি। যেমন আমি নিজে মুখস্থ করি না, মুখস্থ করতেই পারি না আর কি, সত্যি কথা যেটা। সবকিছু অটোমেটিক সেভ সেভ করে রাখ ফেলি এইভাবে আর কি।
মানে মাইন্ড হচ্ছে আমাদের এরকম বিভিন্ন ব্লকে কাজ করে, ঠিক আছে, ব্লক সিস্টেমে কাজ করে আর কি। তো ওইভাবে আর কি তোমরা মাইন্ডে যে বিভিন্ন জিনিস ইনপুট দিবা ব্লক সিস্টেমে, যাতে ইনপুট গুলো ভালো হয় এবং চিরস্থায়ী হয়। মেয়েদের ব্রেন আবার একটু ভিন্ন, ওদেরটা জাল আকৃতির। ওরা একটা জিনিস নিয়ে অনেক ভাবে চিন্তে, মানে সেটারই মানে নিজেদের মতো করে আর কি ভাবে। ওদের সাথে এই জন্য তোমাদের থিঙ্কিং জীবনে মিলবে না। আর মেয়েদের সাথে সম্পর্ক টিকায় রাখতে হলে একটাই কাজ করবা, যেটা বলছেন সঠিক বলেছেন এবং সেটাই সহি। তো এইভাবে আর কি তাদের সাথে সম্পর্ক রাখতে হয়। ওকে, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের হিসাব। জ্যৈষ্ঠ ভাদ্র, এই পুরা সালটা মনে রাখবা, 1899, 1976। ওকে, তাহলে 1899 সালে কি হয় বলো তো? জন্ম রবীন্দ্রনাথের জন্ম। মৃত্যু? কাজী নজরুল 1976। 76। এইখানে জন্ম মৃত্যুর সাল লেখা। 1917 সালে হচ্ছে কি হয়, তিনি উম, প্রথম বিশ্বযুদ্ধে, সরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটু আগে বলছিলাম, প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। কত নম্বর ব্যাটালিয়ন থেকে? 39, 49। 49। এবং এই ব্যাটালিয়নটা কোথায় ছিল, কে বলতে পারবা? আচ্ছা, 49 নম্বর ব্যাটালিয়নটা এটা ছিল লাহোরে। ঠিক আছে, পাকিস্তান দেখে এতদিন কোশ্চেন আসেনি, কিন্তু এখন থেকে আসবে। তো তিনি কোথায়, কোথায় অবস্থিত এই 49 নম্বর ব্যাটালিয়নটা ছিল? লাহোরে। লাহোরে। ওকে। এছাড়াও তিনি 1919 এবং 1921 সালে তার ঘটনা ঘটে বিশেষ। সেটা হচ্ছে 1919 সালে তিনি প্রথমবারের মতো তার একটা লেখা প্রকাশ হয়, যেটার নাম হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। ঠিক আছে, সেটা হচ্ছে সওগাত পত্রিকায় তিনি প্রকাশ করেন। তো তার প্রথম প্রকাশটা কি ছিল? কাজী নজরুল ইসলামের বাউন্ডুলের কাহিনী। কত সালে? 1919। 19। এবং 1921 সালে হচ্ছে তার প্রথম লেখা কাব্যগ্রন্থ বের হয়, যেটার নাম কি ছিল? অগ্নিবীণা। হ্যাঁ, অগ্নিবীণা। ঠিক আছে, অগ্নিবীণা। এই অগ্নিবীণাতেই তোমার বিখ্যাত কবিতাটি রয়েছে, যেটার নাম কি? বিদ্রোহী। এটার কি নাম নাম? বিদ্রোহ। বিদ্রোহী। কিন্তু এটা প্রথম কবিতা না। এই অগ্নিবীণাতে টোটাল কবিতা আছে কতটি? 12টি। প্রথমটির নাম কি? প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস। আর দ্বিতীয়টির নাম? বিদ্রোহী। বিদ্রোহী, কারেক্ট। তারপর তিনি হচ্ছে এই যে 22 সালে এটা প্রকাশিত হয়, এই অগ্নিবীণাটা। কোথাও কোথাও 1921 সাল লেখা। তো তোমাদের বইয়ে সম্ভবত 1921 দেওয়া আছে। তারপর হচ্ছে 1942 সাল, 42 সালে তার হচ্ছে বাকরুদ্ধ হন তিনি। তার একটা বিশেষ রোগ দেখা দেয়। 1941 সালে তোমরা জানো যে রবীন্দ্রনাথ মারা গেছিলেন। তার 1 বছর পরেই কাজী নজরুল ইসলামেরও এন্ড হয়ে যায়। তিনি হচ্ছে বাকরুদ্ধ হয়ে যান এবং 1972 সালে তাকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং 1974 সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এবং বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়। তো এইটাই আর কি জাতীয় কবি সম্বন্ধে আমরা ডিটেইল জানলাম। এছাড়াও এখন হচ্ছে জানবো আমরা তার কাব্যগ্রন্থ, যেগুলো থেকে পরীক্ষায় আসে, এবং উপন্যাস। তার কাব্যগ্রন্থগুলো আমরা এইভাবে মুখস্থ করতে পারি যে সঞ্চিতা একটা মেয়ের নাম, সে হচ্ছে সাম্যবাদী, ঠিক আছে, এবং সে সর্বহারা। কারণ হচ্ছে সাম্যবাদী মানে সবাইকে যাতে সমানভাবে সে বন্টন করতে চায় এবং সবাইকে সবকিছু দিয়ে সে গরিব হয়ে গেছে, সর্বহারা হয়ে গেছে, সঞ্চিতা নামের মেয়েটা। ঠিক আছে, এটা হচ্ছে তার হিস্ট্রি। এবার মুখস্থ করার জন্য আমরা এই টেকনিক অবলম্বন করবো যে সঞ্চিতা মনে করো কি করতেছে একটা সন্ধ্যা বেলায়, এরকম আজকে যেমন ক্লাস নিচ্ছে সন্ধ্যায়, এই সন্ধ্যা বেলায় দোলন চাপার গন্ধ নিল। গন্ধ নিয়ে সে কি করলো, একটি চাঁদ দেখলো আকাশে এবং সেটা দেখে ছায়ানটে গেল। তোমরা জানো ছায়ানটে অনেক নাচ গান হয়, আর ছায়ানটের মেয়েরা আর কি মানে দেখার মতো আর কি, আর সবকিছু পারে, অন্য লেভেল থাকে, নাচ গান পারে আর কি, মানে হিসাবই আলাদা। শাড়ি টাড়ি পরলে
একবার দেখলে আরেকবার দেখতে মন চাবে। জাহাঙ্গীরনগরে অনেকে আসে ছায়ানট থেকে, বিশেষ করে হলিক্রস, তারপর হ্যাঁ, ছায়ানট মানে কি? ছায়ানট হচ্ছে একটা প্রতিষ্ঠান বর্তমানে আর কি, যেটার কথা আমি বললাম। আর ছায়ানট নামে হচ্ছে তার কাব্যগ্রন্থ ছিল, সেই কাব্যগ্রন্থের নাম থেকেই পরে ছায়ানটটা নেওয়া হয়েছে। তো ছায়ানটে যায়, তো কি বললাম আমরা, সন্ধ্যাবেলা সঞ্চিতা কি করলো, দোলন চাপার গন্ধ নিল, তারপর দেখলো যে আকাশে চাঁদও আছে। এটা দেখে তিনি ছায়ানটে গেল। পরে সেখানে কি কি শুনতে পাইলো, বিষের বাঁশি শুনলো, অগ্নিবীণা শুনলো। অগ্নিবীণাতে তোমরা জানো বিদ্রোহী কবিতা আছে, এগুলো শুনে তার চিত্তনামা হারায় ফেললো। চিত্তনামার জিঞ্জিরটা ভেঙে গেল, মানে তার চিন্তার শক্তির প্রকাশ হয়ে গেল আরো বেশি। এবং সে এই চিন্তার প্রকাশের কারণে এই সিন্ধু হিন্দল, মানে এই ভারত উপমহাদেশ ছেড়ে একদম মরুভাস্কর একদম মনে করো তোমার আরব ল্যান্ডে চলে গেল। মানে এতই তার মোহিত হয়ে গেল, এবং সেটা শুনে তার নিজে নিজে ভাঙ্গার গান গাইতে গাইতে পূবের হাওয়ার তালে তালে যখন সে বাঁক নিল, তখন হচ্ছে প্রলয় শিখা দেখতে পাইলো, এবং সে আস্তে আস্তে হারায় গেল পৃথিবী থেকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা চিন্তা করবে আর কি। মানে চিন্তা করলে, মানে যাতে মুখস্থ রাখতে পারো আর কি, যাতে তোমাদের অন্য কিছু মনে না রাখতে হয়। তোমরা হচ্ছে মনে মনে চিন্তা করবে যে হ্যাঁ, সঞ্চিতা নামে একটা মেয়ে ছিল, সে হচ্ছে সাম্যবাদী ছিল, এই কারণে সবাইকে টাকা দিয়ে সে নিজে সর্বহারা হয়ে গেছে। তারপর সঞ্চিতা নামে একটা মেয়ে ছিল, আমি কিন্তু নিজে মুখস্থ বলতেছি তোমাদের, ঠিক আছে। সঞ্চিতা নামে একটা মেয়ে ছিল, সে হচ্ছে সন্ধ্যা বেলায় কি করলো, দোলন চাপার একটু গন্ধ নিল। গন্ধ নিয়ে আকাশে দেখলো যে চাঁদও আছে। গিয়ে তারপর ছায়ানটে গেল, ছায়ানটে গিয়ে ওইখানে অনেক ভালো ভালো জিনিস হচ্ছিল, বিষের বাঁশি, অগ্নিবীণা। তো অগ্নিবীণাতে তোমরা জানো যে হচ্ছে কি আছে সেখানে, সেখানে আছে হচ্ছে আহ, বিদ্রোহী কবিতা। সেটা শুনে সে এত মোহিত হয়ে গেল যে তার চিত্তনামা, যেটা চিন্তার ক্ষমতা ছিল, সেটা জিঞ্জিরটা ভেঙে গেল। ভেঙে গিয়ে সে হচ্ছে এই সিন্ধু হিন্দুর, মানে এই ভারত উপমহাদেশ থেকে একদম মরুবাস করে চলে গেছে। সেখানে মরুবাস করে গিয়ে সে হচ্ছে তোমার পূবের হাওয়ার তালে তালে একটা গান গাইতে থাকলো, যে গানটার নাম হচ্ছে তোমার ভাঙ্গার গান। সে গানটা গাইতে গাইতে সে যখন একটা বাঁক নিল, তখনই সে দেখতে পাইলে প্রলয় শিখা, যেটা সে খুঁজতেছিল। তোমরা জানো যে হচ্ছে আগুন লেগেছে বলা হয়, যে লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। তো এই অগ্নিবীণার বিদ্রোহী গান শুনলেও কিন্তু তোমরা হিট উঠে যাবে তোমাদের, শুনে দেখো। তো সেটা দেখেই সে প্রলয় শিখা তার মধ্যে শেষ পর্যন্ত জাগলো। তো এইভাবে আর কি তোমরা মেমোরাইজ ছাড়া, মানে মুখস্থ ছাড়া, জাস্ট চিন্তা করেই তোমরা মনে রাখতে পারবা, যেগুলা অল টাইম থাকবে আর কি। যেমন আমার আছে, জাস্ট একবার মানে ভুলে গেলে জাস্ট একবার রিডিং দিলেই পরের বার আমার আর রিডিং দিতে হয় না, জাস্ট অটোমেটিক আর কি ব্রেনে সেট। বুঝতে পারছো? তোমরা এইভাবে ব্রেনে সেট করে রাখবা। এটা এখনো লাগবে, চাকরি পরীক্ষাও লাগবে, বিসিএস দিলে তো আরো বেশি লাগবেই, রিটেনও লাগবে বিসিএস। তো সব সময় লাগতেই থাকবে, হিসেবে আলাদা। ওকে, আমি যেভাবে বলছি তোমরা কেউ তোমরা কি বুঝতে পারছো? ক্লাসের একজন কেউ এভাবে বলতে পারবা আমি যেভাবে বললাম? নাকি সময় লাগবে তোমাদের বাসায় প্র্যাকটিস করার? আচ্ছা, আশা করতেছি তোমাদের মনে হয় সময় লাগতে পারে। তো আমরা নেক্সটে চলে যাই, উপন্যাস। আচ্ছা, যেভাবে বুদ্ধির টেকনিক শিখাইছি সেটা কি তোমরা অ্যাপ্লাই করবা নাকি? হ্যাঁ ভাই, অবশ্যই করবো। ওকে, তারপর হচ্ছে উপন্যাস। উপন্যাস হচ্ছে তার তিনটা টোটাল, একটা হচ্ছে কুহেলিকা, মৃত্যুহারা, বাঁধনহারা। এটা আমরা এমনি মুখস্থ রাখতে পারি যে কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধনহারা হলো। ঠিক আছে, মানে ক্ষুধা লাগলে তোমাদের দিক বিদিক হয়ে যাও না রোজার সময়। তো ওরকম আর কি, মনে করো যে কুহেলিকা নামের একটা মেয়ে, বিশেষ করে মেয়েরা তো আরো পাগল হয়ে যায় রোজা রাখতে গিয়ে, অনেকে রাখেও না, তো রাখা উচিত আর কি। তো কুহেলিকা হচ্ছে তোমার কি, একটা মেয়ের নাম, সে কি করলো, মৃত্যু ক্ষুধায় কি হয়ে গেল, বাঁধন হারা হয়ে গেল। বাঁধনহারা। ওকে, বাউন্ডুলা আত্মকাহিনী, এটা শানে নজরুল বলো দেখি। মানে বাউন্ডুলা আত্মকাহিনী আসলে কি, একটু আগে তোমাদের বলছিলাম। কাজী নজরুল ইসলামের প্রথম লেখা গদ্যের নাম কি? বাউন্ডুলে আত্মকাহিনী। কোন পত্রিকায় প্রকাশিত হয়?
সওগাত পত্রিকায়। কোন পত্রিকায়? সওগাত। সওগাত পত্রিকায়। হ্যাঁ, সওগাত পত্রিকায় হচ্ছে এটা প্রকাশিত হয়, বাউন্ডুলের আত্মকাহিনী। এছাড়াও আছে ব্যথার দান, পদ্ম গোখরা। ঠিক আছে, পদ্ম রাগ না কিন্তু, পদ্ম রাগ হচ্ছে তোমার বেগম রোকেয়ার, আর পদ্ম গোখরা হচ্ছে কাজী নজরুল ইসলামের। এছাড়াও আছে শিউলিমালা, রিক্তের বেদন, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী, ঝিঙ্গে ফুল, ধূমকেতু, যুগবাণী। এগুলো হচ্ছে তার ইম্পর্টেন্ট প্রবন্ধ সংকলন। এবং কিছু গল্প আছে, যেমন ঝিঙ্গে ফুল একটা গল্প। ভাই এগুলো ওই গল্পের মাধ্যমে মুখস্থ করা লাগবে না? এগুলো হচ্ছে তোমার দুইটা দুইটা করে, তো যেমন গদ্য হচ্ছে এখানে জাস্ট শিউলিমালা আর রক্তের বেদনে, যে এখানে এই জন্য এই চিহ্নটা দিয়ে রাখছি। গদ্য হচ্ছে এই দুইটা, আর এই তিনটা হচ্ছে তোমার গল্প। রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী, ঝিঙ্গে ফুল, এই তিনটা হচ্ছে গল্প। আর প্রবন্ধ হচ্ছে দুইটা, ধূমকেতু আর যুগবাণী। ঠিক আছে, যদি কোনো টেকনিক তোমরা নিজেরা বানাইতে পারো বানাইলা, আর না পাইলে নাই। এগুলো এমনি অটোমেটিক মুখস্থ থাকে আর কি, কম কম তো, দুইটা তিনটা করে মাত্র। এবার হচ্ছে নাটক। তার নাটক টোটাল তিনটা, সেটা হচ্ছে তোমরা এইভাবে মুখস্থ রাখবা যে আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে পুতুলের বিয়ে দিল। আলেয়া কি করলো বলো তো? ঝিলিমিলি শাড়ি পরে পুতুলের হ্যাঁ, কারেক্ট। এবার হচ্ছে সঞ্চয়িতা, সঞ্চিতা, সুচয়নী। এই তিনটা হচ্ছে অনেকের কনফিউশন থাকে। তো তোমরা জানো যে কবিগুরু হচ্ছে রবীন্দ্রনাথ, বড় কবি। তো তিনি হচ্ছে সঞ্চয়িতা লিখছেন। ঠিক আছে, সেকেন্ড পজিশনে ধরা হয় কাজী নজরুল ইসলামকে। তো তিনি লিখছেন হচ্ছে তোমার সঞ্চিতা। যদিও আমার হিসাবে এক নম্বরে কাজী নজরুল ইসলামে, কিন্তু আর কি মুখস্থ করার ক্ষেত্রে বলতেছি। তো সঞ্চয়িতা, সঞ্চিতা, বানান কিন্তু একটা কম। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। আবার রবীন্দ্রনাথের বয়সও কিন্তু কাজী নজরুলের থেকে বেশি ছিল, বয়সে বড় কবি। তো সেই হিসাবেও ধরতে পারো যে সঞ্চয়িতা লেখছেন হচ্ছে রবি ঠাকুর, আর সঞ্চিতা লেখছেন হচ্ছে কাজী নজরুল। ওকে, আরেকটা আছে সুচয়নী, যেটা লেখছেন হচ্ছে জসিম-উদ্দিন। এই তিনটা কবিতা হচ্ছে তোমাদের তিনটা কাব্যগ্রন্থ, কে কোনটা লেখছেন এটা প্যাচ লাগে। তো এই তিনটা তোমরা এইভাবে মুখস্থ রাখবা, ঠিক আছে? আমি একটু পরে তোমাদের আবার ধরবো যে কে কোনটা লেখছেন। এছাড়াও তিনি এই কারাগারে, তাকে বারবার কিন্তু প্রেরণ করা হয় ব্রিটিশদের দ্বারা, এবং এই কারণে তিনি ফেমাস ছিলেন। মনে করো ওই যুগের আসিফ মাহতাব স্যার, ঠিক আছে, মানে একটা বললাম যে এরকম আর কি অবস্থা তার, বারবার জেলে যাইতে হয়েছে, এই কারণে তিনি লিখছিলেন রাজবন্দির জবানবন্দি। তাছাড়াও আছে তার দেওয়ানে হাফিজ, রুবায়তি ওমর খৈয়াম, এগুলো হচ্ছে তার লেখা বিভিন্ন। এবং সঙ্গীতের জন্য তিনি লিখছিলেন সঙ্গীত বুলবুল। বুলবুল হচ্ছে তার ছেলের নাম ছিল, যে মারা গেছিল, এবং তিনি অনেক কান্নাকাটি করছিলেন তখন মারা যাওয়ার পর। তো এখানে আমরা লিখছি সওগাতে শুরু, বিজলিতে বিদ্রোহী। সওগাতে শুরু কারণ কি? কারণ হচ্ছে তার লেখাটা শুরু হয় সওগাত পত্রিকার মাধ্যমে। বলতো সওগাত পত্রিকায় কোন গদ্যটি লিখে তার লেখা শুরু হয়? বাউন্ডুলের বাউন্ডুলে। আত্মকাহিনী, কারেক্ট। আর বিদ্রোহী যেটা তিনি লিখছিলেন, সেটা তিনি কোন পত্রিকায় লিখেছিলেন? বিদ্রোহী কবিতাটি পত্রিকায়। বিজলি পত্রিকায়, বিবি দ্বারা মনে রাখতে পারো। আর জাহাঙ্গীরনগরকে কিন্তু আমরা একটা নামে ডাকি, তোমরা কি জানো সেটা? যাবি। জাবি তো নর্মাল সবাই জানে। আরেকটা আছে জান বিবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, জান বিবি। জাহাঙ্গীরনগর আসলে অস্থির আর কি, তোমরা আসলে পরে বুঝবা। এই জন্য টপ করার ট্রাই করো, কারণ যে টপ না করতে পারো তারপর আবার হীনমন্যতায় ভুগবা। দেখবা যে মনে করো ইকোনমিক্সে পড়ে, আইনে পড়ে, ফিনান্সে পড়ে, আর তুমি পড়ো মনে করো একদম লোয়ার সাবজেক্টে, বিআইসিএলসি। ঠিক আছে, তারপর মনে করো তুমি পড়তেছো একদম লোয়ার সাবজেক্ট। অ্যানথ্রোপোলজি। হ্যাঁ, অ্যানথ্রোপোলজি। হ্যাঁ, নৃবিজ্ঞান। ঠিক আছে, তখন প্যারা খাবার আর কি, যে কিরে এরা তো হিট দেওয়া যায়। আর আমরা তো মানে ক্যাম্পাস চালাই আসলে কয়েকটা ডিপার্টমেন্টই, বিশেষ করে জাহাঙ্গীরনগর মেইনলি চালাই ইকোনমিক্স, মানে টপে আছে।
বর্তমানে আইআরও অনেক পাওয়ারে আছে, কারণ সমন্বয়করা ম্যাক্সিমাম আইআর। তো এগুলো আইবিএ টপ সাবজেক্ট পাইলে তোমাদের হিট হবে। হ্যাঁ, আইবিএ পাইলে তোমার আর মানে এমনিতেই একটা ব্র্যান্ড আইবিএ। ঠিক আছে, আইবিএ তে যে মেয়েগুলা পড়ে ওগুলো দেখলেই তোমরা বলবো এই ক্লাসেই থেকে আর বাইরের দরকার নেই। জগৎটাই আলাদা ওটা। হ্যাঁ, তো ভালো করে পড়াশোনা করো আর কি। ওকে, তার একটা হচ্ছে তোমার মুভি ছিল, অভিনীত এবং পরিচালিত মুভি, সেটার নাম ছিল হচ্ছে ধূপছায়া। ঠিক আছে, ওকে, এগুলো তোমরা বুঝলা। এরপর হচ্ছে নবযুগ, ধূমকেতু আর লাঙ্গল। এই তিনটা হচ্ছে তার মেইনলি পত্রিকা ছিল। তিনি ম্যাক্সিমাম লেখছেন হচ্ছে ধূমকেতু পত্রিকায়। এবং এই ধূমকেতু পত্রিকা যখন তিনি ওপেনিং করছিলেন তখন রবীন্দ্রনাথকে তিনি দাওয়াত দিছিলেন। এবং রবি ঠাকুরও এই ধূমকেতুর জন্য একটা ভালো কিছু লিখছিলেন ওই যুগে, যায় রে ছুটে ধূমকেতু। এভাবে আর কি একে অপরকে, দুইজন দুইজনকে আর কি ভালোবাসা দিয়েছেন। এছাড়াও রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল একে অপরকে একটা করে কাব্যগ্রন্থ এবং নাটক উৎসর্গ করছিলেন। যেমন রবীন্দ্রনাথ কোনটা উৎসর্গ করছিল বলো তো? একটু আগে পড়াইলাম তো। কোন সঞ্চয়িতা। না, রবীন্দ্রনাথ হচ্ছে বসন্ত নাটক উৎসর্গ করছিলেন। ঠিক আছে, আর সঞ্চিতা কাব্যগ্রন্থ উৎসর্গ করছিলেন কে? কাজী নজরুল। হ্যাঁ, নজরুল কাকে করছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, নজরুল করছিলেন রবি ঠাকুরকে। আর বসন্ত এই দিক থেকে করছিলেন হচ্ছে রবি ঠাকুর নজরুলকে। ঠিক আছে, বসন্ত কি নাটক নাকি কাব্যগ্রন্থ? নাটক। আর সঞ্চিতা? কাব্য। হ্যাঁ, কাব্যগ্রন্থ। আর সঞ্চয়িতা লেখছেন কে? সঞ্চয়িতা রবি রবি ঠাকুর। ঠাকুর। কারেক্ট। এছাড়া তার কিছু নিষিদ্ধ গ্রন্থ ছিল, যেমন এতদিন বাংলাদেশে নিষিদ্ধ ছিল আমার ফাঁসি চাই। ঠিক আছে, তারপর আমি মেজর ডালিম বলছি। তারপর মেজর জিয়ার ম্যাক্সিমাম লেখনী যেগুলো ছিল তার উপর সবকটাই এতদিন হচ্ছে ব্যান ছিল, মানে নিষিদ্ধ ছিল বাংলাদেশে। কিন্তু স্বৈরাচার যাওয়ার পর এখন এগুলো সব লিগ্যাল হয়ে গেছে। যেমন ওই টাইমেও ব্রিটিশ সরকারদের বিরুদ্ধে লেখায় কাজী নজরুলের 5টা বই বাজেয়াপ্ত করছিল তারা। সরকারের বিরুদ্ধে কেন লিখতেছে? ঠিক আছে, তো সে কে 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 লিখছিল দেখো, যে বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী, এই 5টা হচ্ছে নিষিদ্ধ গ্রন্থ ছিল। তার মধ্যে 4টা কাব্যগ্রন্থ, একটা হচ্ছে প্রবন্ধ। যুগবাণীটা হচ্ছে প্রবন্ধ ছিল, আর বাকি 4টা হচ্ছে তোমার কাব্যগ্রন্থ ছিল। তো এটা তোমরা এইভাবে মুখস্থ রাখতে পারো যে চন্দ্রের প্রলয় শিখা বিষের বাঁশি ভেঙে নবযুগের সূচনা করলো। ঠিক আছে, তোমরা জানো যে চন্দ্রের যদি একটু টুকরাও এই পৃথিবীতে পড়ে তাহলে কিন্তু পৃথিবী বাস্ট হয়ে যাবে পুরাটা। তো কি হইলো বলতো, চন্দ্রের কি হইলো, প্রলয় শিখায় বিষের বাঁশি ভেঙে নবযুগের। নবযুগের সূচনা করে। ঠিক আছে, কিয়ামতের সময় এমনই হবে, সবকিছু আর কি ছুটে ছুটে যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ড তুলার মতো উড়বে আর কি। কোরআনের বাংলা আয়াত, তোমরা একটা কাজ করতে পারো, কোরআন পুরা বাংলা অনুবাদ সহ পড়ে ফেলতে পারো, অথবা জাস্ট অনুবাদটা পড়তে পারো বাংলা, মোবাইল অ্যাপস নামায়া। আমি আমার ইন্টার লাইফে এটা করছিলাম, আবার রিসেন্টলি শুরু করব ভাবতেছি। সেদিন 10 আয়াত পরে আমি কাঁদতেছিলাম আর কি, 51 নম্বর সূরার 10 আয়াত পরে দিয়ে আমার চোখ দেখে পানি, ভয় পাচ্ছে আর কি। মানে কোরআনের আয়াতগুলো এত ডেঞ্জারাস, মানে আর আগুনের শাস্তির কথা যেমন বলা আছে আর কি, ওগুলো পড়লে মাথা নষ্ট হয়ে যায় যদি বিলিভ করে আর কি ঠিক মতো ওইভাবে তাকুয়া নিয়ে যদি তুমি পড়ো। তো দেখবো যে অন্যরকম বই আর কি, হিসাবই আলাদা। ওকে, আমরা দুইজন শেষ করলাম। এবার হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিন, মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি
পল্লী কবি জসিমউদ্দিন, তার থেকেও 1 নাম্বার আসবে ইনশাল্লাহ। আমার টাইমে পরীক্ষায় আসছিল একটা, যেটা হচ্ছে নকশিকাঁথার মাঠ সবাই জানে, আমার টাইমে আসছিল আমাকে সুজন বাদিয়ার ঘাট। ঠিক আছে, আমি তো ওই টাইমে এত প্রো ছিলাম না, আমি ওইটা ভুল করছিলাম পরীক্ষায়। তো এখন আর কি ভুল হবে না, কারণ আমি তোমাদের আগেই শিখাই দিলাম যে নকশিকাঁথার মাঠ সুজন বাদিয়ার ঘাট। ঠিক আছে, এই দুইটা তোমার কে লেখছেন? জসিমউদ্দিন। জসীমউদ্দিন। জসিমউদ্দিন। ঠিক আছে, ওনার কাছে আসলে পরীক্ষা এই দুইটার মধ্যে একটা আসবে ইনশাল্লাহ। ওকে, এবার আমরা তার একটু শুরু থেকে পড়ি, তারও একটু তারিখগুলা ইম্পর্টেন্ট, তারিখগুলো একটু হালকা পাতলা পড়ো, কিন্তু অত দরকার নেই, কিন্তু গ্রামটা বেশি ইম্পর্টেন্ট। তো পল্লী কবি জসিমউদ্দিনের গ্রামের নাম, বাড়ির নাম কোথায়, গ্রামের বাড়ি কোথায় ছিল? তাম্বুলখানা ফরিদপুর। ফরিদপুরের তাম্মুলখানা গ্রামে। তিনি হচ্ছে পল্লী কবি। এতদিন ফরিদপুর এটাও আসে নাই, কারণ হচ্ছে শেখ হাসিনার বাড়ি হচ্ছে মেইনলি গোপালগঞ্জ, তো তো ফরিদপুর একটু দূরে। আর আগেকার যুগে ফরিদপুর বেশি পাওয়ারফুল ছিল গোপালগঞ্জের থেকে, কিন্তু এখন তো ওই এরিয়ায় এতদিন গোপালগঞ্জ লিড দিছে। তো এই কারণে তোমার ফরিদপুরে যেহেতু বাড়ি জসিমউদ্দিনের, এই কারণে পরীক্ষা জসিমউদ্দিন থেকে অনেক কম আসতো, তো এখন থেকে ভরপুর আসবে। তো পল্লী কবি কারণ তিনি হচ্ছে গ্রামীণ লোকের দৃষ্টিতে কি তার গ্রাম্য জীবন ও পরিবেশ প্রকৃতি কি ছিলেন, ফুটিয়ে তুলছিলেন হচ্ছে তার সাহিত্য কর্মে। আর তার একটা বিখ্যাত কবিতা আছে কবর। ঠিক আছে, তোমরা মনে করো তোমরা আমরা কি করছি লাইফে, ইনি মাত্র ইন্টারে থাকতেই, ঠিক আছে, ইন্টারে থাকতেই তিনি একটা বই লেখছেন, বই বলতে একটা কবিতা লিখছিলেন ইন্টারে থাকাকালীন, যেটার নাম ছিল কবর। ইন্টারে থাকাকালীন সেই কবিতাটা হচ্ছে তোমার এসএসসির পাঠ্য বইয়ে, মানে ওই যুগের হচ্ছে মেট্রিকের পাঠ্য বইয়ে তোমার ছাপানো হয়ে গেছিল। মানে ইন্টার পাস করা একটা লোক, যদি এখন আমরাও মনে করো বলতে পারি, কারণ হচ্ছে মানে এই সরকার যখন গঠন হইলো, এই সরকার গঠন হওয়ার পর এটা বলা যায় যে আমাদের বাপ দাদারা কি করছে, আমার মতো বয়সী পোলাপাইনরা সরকার চালাইতেছে। আর বিশেষ করে তো আমার সেম এজের এই যে নাহিদ ইসলাম ফাহিম, ওর নাম কিন্তু ফাহিমও। তো নাহিদ ইসলাম ফাহিম, তারপর হচ্ছে আসিফ, এরা দুজনই হচ্ছে আমার ব্যাচমেট। অলরেডি আজকে একটা পোস্ট দিছিলাম, দেখাই তোমার, এই যে নাহিদ ইসলাম ফাহিম, আমি ট্যাগ দিয়ে ওদের পোস্ট দিছিলাম। হ্যাঁ, তোমার চেহারার সাথে কিন্তু মিল আছে আসিফের, খেয়াল করছো? ওকে, যেটা বললাম যে ইন্টারে থাকতেই তার বই হচ্ছে পাঠ্য বই হয়ে গেছিল, মানে লিজেন্ডারি ব্যক্তি আর কি এই জসিমউদ্দিন। আর কক লেখা আছে, ফানি ওয়ার্ড। তো তার এই কবর কবিতাটি হচ্ছে কোন পত্রিকায় ছাপা হয়েছিল? কল্লোল। কল্লোল। কল্লোল পত্রিকায়। এটা তোমরা কক দ্বারা মনে রাখতে পারবা। আরেকটা হচ্ছে বিবি, বিবি আর কক। অনেকে মজা করে আমার রেস্টুরেন্টে বলছিল, ভাইয়া বিবির জন্য তো কক লাগবেই। আহ, তোমরা যোগ বুঝো নাই নাকি? বুঝছি ভাই। ওকে, তো বিবিতে কি বলো তো, বিবি আমরা কেন মুখস্থ রাখলাম? বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত বিজলি। হয়? বিজলি। আর কক কেন মুখস্থ রাখতেছি? কবর কবিতাটি কোথায় প্রকাশিত হয় প্রথম? কল্লোল। কল্লোল পত্রিকায়। ঠিক আছে, কলেজে থাকা অবস্থায়, হিসাবের বাইরে। ঠিক আছে, কলেজে থাকা অবস্থায় মাধ্যমিকের পাঠ্য বই অন্তর্ভুক্ত করা হয়, হিসাবই আলাদা। এছাড়াও তিনি অনেক কাজ করছেন, কিন্তু এগুলো তোমরা ঠিক মতো বুঝবেই না, তো এগুলো জানার দরকার নেই অত বেশি। ইনি হচ্ছে রবীন্দ্রনাথের ধারাই ভঙ্গ করছিল, এই কারণে এতদিন এনার পড়া আসতো না, কিন্তু জসীমউদ্দিন থেকে এখন আবার 100 আসবে। তো তিনি হচ্ছে তোমার কি 1938-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন, এবং তার নামে একটা হলও ছিল, হলটাও পরে চেঞ্জ করা হয় নামটা। দেখো আর কি, এত বড় একটা কবি কিন্তু দেখার কেউ নাই। ওকে, তারপর হচ্ছে কাব্যগ্রন্থ। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল হচ্ছে তোমার কবর।
রাখালি। এ- রাখালি কাব্যগ্রন্থ হচ্ছে এই কবর কবিতাটি রয়েছে। রাখালি হচ্ছে কাব্যগ্রন্থ, যেমন অগ্নিবীণা একটা কাব্যগ্রন্থ, 12টা কবিতা আছে সেখানে। এমন হচ্ছে রাখালিও একটা কাব্যগ্রন্থ, যেখানে একটা কবিতা হচ্ছে তোমার কবর। এই কবর হচ্ছে তোমার মাত্রাবৃত্ত ছন্দে রচিত, 118টি লাইন আছে এই কবর কবিতার। এখানে বিখ্যাত লাইন আছে এই কবর কবিতায়, যেটা হচ্ছে তরমুজ বিক্রেতা, তার যে দাদারা ছিল, ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, ওইখানে তো দাদির কবর, ঠিক আছে। তো ওইখানে হচ্ছে তোমার এই যে যে তো দাদির কবর, যে দাদাটা ছিল সেই দাদাটা ছিল হচ্ছে তোমার তরমুজ বিক্রেতা। আর তার যে বউ ছিল মানে দাদি, সেই দাদি হচ্ছে তোমার বাড়ি ছিল তার শাপলারা, না শাপলার হাটেরই বিক্রেতা ছিল হচ্ছে তরমুজ বিক্রেতা। আর তার দাদির বাড়ি ছিল হচ্ছে উজানতলির গা। দাদি হচ্ছে বেড়াইতে গেছিল, তখন তার দাদারা বলছিল যে হচ্ছে আমার কিন্তু দেখতে যাও, ঠিক আছে, আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, কিন্তু আমরা দেখতে যাও, দেখিতে যায় উজানতলির গা। এইটা হচ্ছে ওই দাদিটা বলছিল দাদারা, কিন্তু মারাই তো গেছিল। এই জন্যই লেখা যায় ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, ঠিক আছে। ডালিম ওয়ার্ডটাই আর কি শেখ হাসিনা পছন্দ ছিল, কারণ মেজর ডালিম বঙ্গবন্ধু হত্যার জন্য সম্পূর্ণভাবে দায়ী, এবং এখন অনেকে এপ্রিসিয়েট করে আর কি। আবার মিশ্র প্রতিক্রিয়া এখানে। তারপর হচ্ছে এই নকশিকাঁথার মাঠ হচ্ছে তার বিখ্যাত লেখা, আর একটা হচ্ছে সুজন বাদিয়ার ঘাট, ঠিক আছে। একটা হচ্ছে নকশিকাঁথার মাঠ, আর একটা কি সুজন বাদিয়ার ঘাট। এই নকশিকাঁথার মাঠটা হচ্ছে ইংরেজিতে অনুবাদ করা হয়, সেটার নাম তখন কি দেওয়া হয়, ফিল্ড অফ এমব্রয়ডারি কুইল্ট, ঠিক আছে। নকশিকাঁথার মাঠ, তোমরা এমব্রয়ডারি তো শুনছো ওয়ার্ডটা, যে জি এটা এমব্রয়ডারি করা কিনা। তো নকশিকাঁথার মাঠের ইংরেজি নামটা কি, ফিল্ড অফ এমব্রয়ডারি ফিল্ড এমব্রয়ডারি কুইট, ঠিক আছে। আর এটা তোমার অনুবাদটা করেন কে, ইএম মিলফোর্ড, কি নাম ছিল, মিলফোর্ড। ইএম মিলফোর্ড, ঠিক আছে। এখানে আরো বিভিন্ন ক্যারেক্টার দেওয়া আছে, এগুলো তো একটা দরকার নেই তোমাদের। এছাড়াও তো আরো বিখ্যাত আরো কাব্যগ্রন্থ ছিল, যেমন হচ্ছে মুসাফির, বালুচর, নিমন্ত্রণ, ধানক্ষেত। এই মুসাফির আর নিমন্ত্রণটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, কারণ মুসাফির যদি পরীক্ষায় আসে অনেকে ভাবে যে কাজী নজরুলের। মুসাফির নামটা মুসলমান টাইপের এই কারণে, কিন্তু আসলে কিন্তু মুসাফিরটা জসীমউদ্দিনের। আবার নিমন্ত্রণ নামটা একটা হিন্দু আনি লাগে, কিন্তু নিমন্ত্রণ কিন্তু জসীমউদ্দিনের লেখা, ঠিক আছে। এছাড়া বালুচর, ধানক্ষেত, এই চারটা হচ্ছে তোমরা এভাবে মুখস্থ রাখবা, যে এটা এগুলো হচ্ছে জসীমউদ্দিনের লেখা। এছাড়াও আরো ছিল তোমার কি কি, রূপবতী, মাটির কান্না, সুচয়নী। ওকে, সুচয়নী আমরা আসলাম, তাহলে বলো তো সঞ্চয়িতা আর সঞ্চিতা কোনটাকে লেখছেন? প্রথমটা রবীন্দ্রনাথ, কয়েকটা কাজী নজরুল। সঞ্চয়িতা রবীন্দ্রনাথ সঞ্চয়নী ঠাকুর। জসীমউদ্দিন। সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল। হ্যাঁ, সঞ্চিতা এবার তোমাদের নজরুল। একটু ডিপ কোশ্চেন করি, তোমরা বলো দেখে, যে কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন রবীন্দ্রনাথকে কোনটি? বসন্ত। সঞ্চিতা। কাজী নজরুল ইসলাম করছে উৎসর্গ কোনটা? সঞ্চিতা। সঞ্চিতা। আর রবীন্দ্রনাথ কোনটা উৎসর্গ করছে? বসন্ত। হ্যাঁ, বসন্ত কি নাটক নাকি কি? নাটক। 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 সঞ্চিতা কি? কাব্য। কাব্য। ওকে, কাব্য। এবার একটু আমরা জসীমউদ্দিনে ফেরত আসি। এখানে মা যে জননী কান্দে, এটা তার বিখ্যাত একটা লেখা। এছাড়া মহরম, শিশুতোষ কাব্যগ্রন্থ ছিল তার, এই যে ডালিম কুমার, এক পয়সার বাঁশি, হাসু। আর তার বিখ্যাত লেখা সবকটাই তোমার রসুলপুর, ফরিদপুর কে কেন্দ্র করে আর কি। তার নাটক ছিল হচ্ছে তোমার 4টা, এটা এই সূত্র দিয়ে মুখস্থ রাখতে পারো, যে পদ্মা পারে পল্লীবধূ, বেদের মেয়ে, মধুমালা, ঠিক আছে। পদ্মা পারে একটা পল্লীবধূ আছে, সেটা কি, বেদের মেয়ে, এবং তার নাম কি, মধুমালা, ঠিক আছে। পদ্মা পারে পদ্মবধূ, পল্লীবধূ, পদ্মা পারে পল্লীবধূ, বেদের মেয়ে, মধুমালা। মধুমালা। তার আত্মকথা, এটা পরীক্ষায় আসছিল, যে যাদের দেখেছি বিসিএস আসছিল। আত্মকথা মানে তার আত্মজীবনী কি কি, ঠাকুর বাড়ির আঙ্গিনায় যাদের দেখেছি তাদের নিয়ে জীবন কথা। এটা তোমরা এক লাইনে মুখস্থ রাখতে পারো। তার মানে এখান থেকে তিনটা, একটা হচ্ছে ঠাকুর বাড়ির আঙ্গিনায় যাদের দেখেছি জীবন কথা, এই তিনটা হচ্ছে তার আত্মজীবনী।
তার মধ্যে যাদের দেখেছি এটা বিসিএস অলরেডি আসছে, অনেক ইম্পর্টেন্ট। ওকে, উপন্যাস। তার একটাই মাত্র উপন্যাস আছে, সেটার নাম কি? বুয়া কাহিনী। বোবা, বোবা কাহিনী, ঠিক আছে। আর তার ভ্রমণ কাহিনী ছিল, সেটা হচ্ছে চলে মুসাফির হলদে পরীর দেশে, যে দেশের মানুষ বড়। চলে মুসাফির কি একটা ভ্রমণ কাহিনী, তারপর হলদে পরীর দেশে একটা ভ্রমণ কাহিনী, যে দেশে মানুষ বড়, এটা একটা ভ্রমণ কাহিনী। চলে হলদে পরীর, চলে হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড়। চলে মুসাফির হলদে পরীর দেশে, যে দেশে কি মানুষ বড়। এছাড়াও তার সঙ্গীত ছিল রঙ্গিলা নায়ের মাঝি, গাঙ্গের পাড়, জারি গান, মুর্শিদি গান, এগুলো হচ্ছে তার বিভিন্ন সঙ্গীত। এখান থেকে এগুলো একটু দেখতে পারো আর কি, তেমন আসবে না। তো পুরস্কার হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, তার পুরস্কার তিনি পান কয়েকটা। একটা হচ্ছে রবীন্দ্র ভারতী একটা ডিলিট পত্রিকা পাইছিলেন, ডিলিট ডিগ্রি পাইছিলেন। আর তার সাথে শেখ মুজিবের সাথে ক্লাস ছিল অনেক বেশি। আর তার জামাই ছিল হচ্ছে তোমার আহ, রবীন্দ্রনাথের মেয়ে জামাই ছিল তোমার এক্স বিএনপির যে আগে একজন ছিল, তোমরা নাম মনে হয় চিনবে না। এখন তিনি মারা গেছেন আর কি। তো এরকম অনেক হিসাব ছিল আর কি। তো তার সাথে শেখ মুজিবের অনেক ক্লাস ছিল। আর এবার তিনি ফরিদপুরের আগে নিজেদের বিগ বিগ ভাবতো গোপালগঞ্জের থেকে, কিন্তু এখন তো আবার গোপালগঞ্জরা ভাবতো এতদিন, কিন্তু এখন থেকে আবার ভাবতে পারবে না। তো হিসাব আর কি চেঞ্জ হয় বিভিন্ন সময়। তো এই কারণে আর কি জসীমউদ্দিন একটু কম পরীক্ষায় আসতো, কিন্তু এখন আবার ভরপুর আসবে। তো 1974 সালে তিনি হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করছিলেন। এই যে বললাম না যে রবীন্দ্রনাথ মানে শেখ মুজিবের শেখ মুজিব হচ্ছে তোমার এনার মেয়ের জামাইরে আর কি গ্রেপ্তার করছিল ওই যুগে। ওই যুগে বিএনপি তো ছিল না, কিন্তু ক্ল্যাশ ছিল আর কি। তো জসীমউদ্দিনের মেয়ের জামাইরে গ্রেপ্তার করার কারণে তোমরা জানো বাকশাল টাকশাল বিভিন্ন কিছু করছিল এছাড়াও শেখ মুজিব। তো জসীমউদ্দিনের মেয়ের জামাই ফাঁসে গেছিল আর কি, মানে তারা ফাঁসায় ফেলছে, ফাঁসায় জেলে নিছে। তখন জসীমউদ্দিন কিছু তোর পুরো পুরস্কার নিবই না। তখন হচ্ছে তিনি বাংলা একাডেমির পুরস্কার প্রত্যাখ্যান করছেন, নেন নাই। কিন্তু পরবর্তীতে শেখ মুজিবের রিকোয়েস্ট করার পর শেখ মুজিব অবশ্য শুনছিল, কিছুদিন পর তারা ছেড়ে দিছিল তার মেয়ের জামাইরে। পরে তিনি আবার একটা পদক যখন তাকে দেওয়া হয়, 21শে পদক, তখন তিনি সেটা গ্রহণ করেন। এবং এই 21শে পদক কিন্তু 1976 সালে নজরুলও পান। তো নজরুল আর জসীমউদ্দিন দুজন একসাথে এই 21শে পদকটা পাইছিলেন। ওকে, তারপর 1978 সাল আসলো, তখন তিনি স্বাধীনতা দিবস পুরস্কার পান, কিন্তু সেটা হচ্ছে মরণোত্তর। আর তোমরা জানো স্বাধীনতা পুরস্কার হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার পুরস্কার, 2 নাম্বার পুরস্কার হচ্ছে 21শে পদক, ঠিক আছে। আর 3 নাম্বার পুরস্কার হচ্ছে বাংলা একাডেমি। বাংলাদেশের পুরস্কার হিসাব বুঝছো? তো জি ভাই। বাংলাদেশে যদি তুমি সর্বোচ্চ সম্মানিত হইতে চাও, তাহলে তোমাকে পাইতে হবে স্বাধীনতা পুরস্কার। তোমরা পাবা, আমার সবাই স্টুডেন্ট তোমরা যারা সরাসরি ক্লাস করতেছো এবং ইউটিউবে ফেসবুকে যারা ক্লাস করে, পাবাই, শিওর, আমি গ্যারান্টি। তো এটাই ছিল মোটামুটি বাংলা। এই 3 নাম্বার ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে এখান থেকে, লিস্ট 3 নাম্বার, ম্যাক্সিমাম 5 মার্কস। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এই শীটটা অলরেডি তো তোমাদের দিয়ে দিছি, আর তো এটা দরকার নেই। ওকে, তাহলে সবাই পড়ো, সবাই তাহলে ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।